স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। কাল হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বহুল আলোচিত বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক কূটনীতিতে চলমান নানা সমীকরণের মধ্যে এই বৈঠকের দিকে নজর অনেক দেশের। অবশ্য বৈঠকের আগে রীতিমতো বিবৃতি দিয়ে চীনকে আশ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র। বৈঠক পূর্ব ব্রিফিংয়ে উঠেছে বাংলাদেশ প্রসঙ্গ। হোয়াইট হাউস বলছে বৈঠকে বাংলাদেশ নিয়ে কথা বলবে কিনা সেটা ভারতের বিষয়, তবে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট। রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর থেকেই ব্যস্ত সময় পার করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি বৃহস্পতিবার। এদিন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন মোদী। পরে হোয়াইট হাউসে বৈঠকে বসবেন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে। দুই নেতার বৈঠকের বিষয়ে মঙ্গলবার রাতে ব্রিফ করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জন কির্বি। জানান ওয়াশিংটন দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাই হবে মূল লক্ষ্য। জন কির্বি জানান আঞ্চলিক নানা ইস্যু থাকবে আলোচনায়, তবে এতে চীনের উদ্বেগের কিছু নেই। মুক্ত, উন্নত ও নিরাপদ ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিতে দুই দেশের অঙ্গীকার জোরদার হবে। যুক্তরাষ্ট্রে মোদীর এই যাত্রা চীনের প্রতি কোনো বার্তা দিতে নয়, যুক্তরাষ্ট্র ভারত দ্বিপাক্ষিক সম্পর্কই মূল লক্ষ্য, আর এই সম্পর্কের ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল। জন কির্বির ব্রিফিংয়ে আসে বাংলাদেশ ইস্যুও। এক প্রশ্নের জবাবে তিনি জানান ভারত চাইলে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলতে পারে, তবে সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা নিয়ে এরই মধ্যে অবস্থান স্পষ্ট করেছি আমরা। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চেষ্টা করবে তাদের ভিসা না দেওয়ার নীতি গ্রহণ করা হয়েছে। আমরা কেবল আমাদের অবস্থান নিয়েই বলতে পারি, তবে ভারত সরকার যদি বাংলাদেশের সাথে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলতে চায় তারা বলতে পারে। কির্বি জানান নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানাবেন প্রেসিডেন্ট বাইডেন। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। সেন্ট মার্টিন দ্বীপ বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দ্বীপ লিজ দিতে রাজি হলে আওয়ামী লীগেরও ক্ষমতায় থাকতে কোনো সমস্যা হবে না বলেও জানিয়েছেন তিনি। দুপুরে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, শেখ হাসিনা বেঁচে থাকতে দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসবে না আওয়ামী লীগ। বাংলাদেশের মাটি ব্যবহার করে অন্য দেশকে আক্রমণের সুযোগ কাউকেই দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বঙ্গবন্ধু কন্যা। সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে গণভবনে ছিল সংবাদ সম্মেলনের আয়োজন। শুরুতেই এই দুই সফরের নানা অর্জন তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্প প্রতিষ্ঠানের প্রসার ইত্যাদি ক্ষেত্রে আমাদের সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করি। লিখিত বক্তব্য শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কারো উপর এককভাবে নির্ভরশীল থাকতে চায় না বাংলাদেশ। আমরা মেম্বার হতে পারিনি, তো এখন আমরা সেটা চেয়েছি, এটা মেম্বার হতে। আমরা চাচ্ছি যে এই যে আন্তর্জাতিক পর্যায়ে মানে কোনো একটার উপরে যেন নির্ভরশীলতা না হয়, কাজে অন্যান্য দেশের সঙ্গেও যেন আমাদের অর্থ বিনিময়ের সুযোগটা থাকে। আমাদের প্রয়োজনীয় জিনিসগুলি যেন আমরা সহজে ক্রয় করতে পারি, আমার দেশের মানুষের কষ্ট লাঘব করতে পারি, সেই সমস্ত বিষয় বিবেচনা করেই কিন্তু আমরা ব্রিক্সে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি। শেখ হাসিনা বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে খেলতে দেয়া হবে না। গ্যাস বিক্রি করার মুচলেকা দিয়েই ক্ষমতা এসেছিল, তাহলে এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেকা দিয়ে আসতে চায়? আমি এটুকু বলতে পারি যে আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। ওই গ্যাস বিক্রির মুচলেকা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। আর এখনো যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই, আমি যাই সেটা, কিন্তু আমার দেশ সেটা হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচিত প্রতিনিধির হাতেই ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লক্ষ্য ছিল যে 2021 সাল রূপকল্প এটা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটা ধাপ উন্নতি করা, সেটা করে দিয়েছি। উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছেন, এটাকে বাস্তবায়ন করতে হবে 26 সালের মধ্যে। এখন এই 26 সালের মধ্যে এটা বাস্তবায়ন করবার মতো সক্ষমতা কার আছে?
বা যোগ্যতা কার আছে বা কে পারবে, জনগণ তাকে বেছে নেবে। যদি আমার থেকে আরো খুব ভালো কিছু পায় নেবে তারা, এটা জনগণের ইচ্ছা, আমার কোনো কিছু করার নেই। দেশের উন্নয়ন যারা সহ্য করতে পারে না তারাই পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলেও জানান তিনি। আমি আগে বললাম যে আমার দেশের উপরে দাবিদারি করবে, দেশের মাটি ব্যবহার করে অন্য দেশে আক্রমণ করবে, আমার দেশকে নিয়ে খেলবে, এটা তো অন্তত আমি হতে দিতে পারি না, এটা তো আমি হতে দেবো না। যেখানে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে তারা অনেকে আপনাদের চেনা, এবং দেখবেন কেউ না কেউ কোনো না কোনো অপরাধ করেই চলে গেছে। জাতীয় নির্বাচন সামনে রেখে সামাজিক মাধ্যমে আরও অপপ্রচার ছড়ানো হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি। নিজেদের মনে নিজে প্রশ্ন করতে হবে যে আসলে ভালো আছেন কিনা, দেশটা ভালো চলছে কিনা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছে বিএনপির সম্মেলন। সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয় অনুষ্ঠানে। কেপটাউনে করা হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন শাখা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হক বাদল। সভায় কেপটাউন বিএনপির সভাপতি হিসেবে গোলাম মোস্তফা লিটন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রিয়াজুল জাহিদকে নির্বাচিত করা হয়। এছাড়া যুবদল দক্ষিণ আফ্রিকা শাখার সভাপতি মনোনীত হন নজরুল ইসলাম লিঙ্কন। অন্যদিকে কেপটাউন শাখার সভাপতি হন রোকন সর্দার ও সাধারণ সম্পাদক করা হয় কামাল সর্দারকে। এছাড়া আশরাফুল ইসলাম জনিকে কেপটাউন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নির্বাচিত করা হয়। মালয়েশিয়ায় গত 3 বছরে দুর্নীতির অভিযোগে 24 জন অভিবাসী কর্মকর্তা দোষী সাব্যস্ত করা হয়েছে। দেশটির জাতীয় সংসদে ইমিগ্রেশন বিভাগের শৃঙ্খলা বিষয়ক বক্তব্যে এমন তথ্য জানান দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী শামসুল আনোয়ার নাসানা। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের জন্য 112 জন অভিবাসন কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেই সাথে মন্ত্রণালয় দোষীদের শাস্তির বিষয়ে কোনো আপোষ করবে না বলেও জানান আনোয়ার। তথ্যমতে 2020 সাল থেকে চলতি বছর পর্যন্ত দেশটিতে 13,000-এর বেশি অভিবাসীকে আটক করা হয়েছে। সম্প্রতি কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির জন্য সমালোচনা রয়েছে ইমিগ্রেশন বিভাগ। 2 সপ্তাহ আগে দেশটির একজন অভিবাসী কর্মকর্তাকে 5 লাখ রিঙ্গিত ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এছাড়া চলতি বছরের মার্চে অনিয়মের অভিযোগে গ্রেপ্তার হন আরও 5 অভিবাসী কর্মকর্তা। সৌদি আরবের রিয়াদে শিশু হাফেজ ওমর বিন ফারুককে সংবর্ধনা দেওয়া হয়েছে। দিরা ইসলামী দাওয়া সেন্টারের উদ্যোগে করা হয় আয়োজন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আয়োজক সংগঠনের বাংলা শাখার শিক্ষক শাহেক মোহাম্মদ আব্দুল ওয়াসের। আয়োজনে বক্তব্য রাখেন আব্দুর রফ আফনান, আনোয়ার হোসেন, ইয়াসিন মিয়া, সেলিম উদ্দিন, রুস্তম খান, মোহাম্মদ ইমদাদ ও ফয়সাল সহ অনেকে। সৌদি আরবে জন্ম নেওয়া ওমর বিন ফারুক জন্মের পর থেকে নানা রোগে আক্রান্ত ছিল। অসুস্থতার মাঝেও সফলভাবে কোরআনের হাফেজ হওয়ায় দিরা ইসলামী দাওয়া সেন্টারের পক্ষ থেকে দেয়া হলো সংবর্ধনা। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেল আওয়ামী লীগ। যদিও নির্বাচন প্রত্যাখ্যান করে আইনি লড়াইয়ের ঘোষণা জাতীয় পার্টির। বিজয়ী মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বললেন, সকল নাগরিকের সমান সুযোগ নিশ্চিত করে আধুনিক নগরী গড়বেন তিনি। সকল উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে দিনভর শান্তিপূর্ণ ভোট গ্রহণের পর রাতে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে সর্বোচ্চ ভোট পেয়েছেন। সর্বোচ্চ ভোট পাওয়ায় ওনাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হলো। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পরই প্রতিক্রিয়া জানান বিজয়ী প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। বলেন, সবাইকে নিয়ে নগরবাসীর সেবা নিশ্চিত করবেন তিনি। সেই সাথে সিলেট হবে শান্তির নগরী। আমি সবাইকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই যে আমাকে মূল্যায়ন করেছেন, আমাকে আপন করে দিয়েছেন, আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি ওনাদের যে স্বপ্ন প্রত্যাশা, সেই স্বপ্ন প্রত্যাশা একজন সারথী হিসেবে কাছে থেকে মানুষের সেবক হিসাবে আগামী দিনে আপনাদের সুপরামর্শ নিয়ে আমাদের এই নগর, আমাদের যে আধ্যাত্মিক নগরী, আমাদের পর্যটক নগরী, আমাদের প্রাণের সিলেটকে একটি তিলোত্তমা, স্মার্ট, গ্রিন এবং ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে চাই। তবে ফলাফল ঘোষণা শুরু হওয়ার পরই নির্বাচনকে প্রত্যাখ্যান করেন জাতীয় পার্টির প্রার্থী। এগুলো করবে এর আগে থেকে জানতাম, কারণ এগুলো তো সাজানো একটা নাটক। নির্বাচন কমিশনের সাজানো একটা নাটক এটা আজকে বাস্তবের রূপ নিল। লাঙ্গলের রেজাল্টটা দেওয়া হইতেছে নৌকাকে, আর নৌকার রেজাল্ট দেওয়া হইতেছে লাঙ্গলকে, বুঝছেন? এটা হলো কি তাদের পূর্ব পরিকল্পিত একটা নীল নকশার বই প্রকাশ এখন তারা গোটালো। এখন আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করলাম।
এর আগে বিকেল থেকে কেন্দ্রের ফলাফল ঘোষণা শুরু হলে এক পর্যায়ে ব্যবধানে নিশ্চিত হয় নৌকার জয়। তারপরই উচ্ছ্বাসে ফেটে পড়েন আওয়ামী লীগ নেতাকর্মীরা। আনোয়ারুজ্জামান চৌধুরী হাত তুলে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। দর্শক, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন পর্যায়ে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। এ বিষয়ে জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের যুক্তরাজ্যে প্রতিনিধি সৈয়দ সাদেক আহমেদ। সাদেক, এবারে নির্বাচনে তো অনেক প্রবাসীও অংশ নিয়েছেন, প্রচারণার পাশাপাশি ভোটও দিয়েছেন তারা। মেয়র হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরীর বিজয়ে তাদের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে সিলেটকে দ্বিতীয় লন্ডন হিসেবে অনেকেই মনে করেন। সেই হিসাবে বিপুল সংখ্যক প্রবাসী যারা লন্ডনে থাকেন সিলেট অঞ্চলের, এই নির্বাচনে প্রথমবারের মতো হাজার খানেক প্রবাসী সিলেটে এসেছেন এই সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য। এবং বিশেষ করে আপনারা জানেন যে আনোয়ারুজ্জামান চৌধুরী দীর্ঘদিন ধরে প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছেন এলাকার মানুষে। তাই হয়তো প্রবাসীরা এবার আশার আলো দেখছেন যে আনোয়ারুজ্জামান চৌধুরী যদি সিলেটে মেয়র নির্বাচিত হন, তাহলে প্রবাসীরা যে সমস্যার সম্মুখীন হন সিলেটে, বিশেষ করে তাদের জমি জমা বাড়িগুলো দখল হয়ে যায় অনেক সময়, এগুলো উদ্ধারে যখন আনোয়ারুজ্জামান চৌধুরী উনি ঘোষণা দিয়েছেন নির্বাচনের আগে যে যদি উনি নির্বাচিত হন, তাহলে প্রবাসীদের, বিশেষ করে প্রবাসীদের জমি বাড়িগুলা দখল হওয়া বাড়িগুলো 3 মাসের ভিতরে উনি দখল মুক্ত করে দিবেন। এবং প্রবাসীদের যে পর্যটনকে উৎসাহিত করতে উনি, প্রবাসীরা আপনারা জানেন যে বাংলাদেশে না এসে, ব্রিটেন প্রবাসীরা বিশেষ করে বাংলাদেশে না এসে অন্যান্য দেশে যায়। উনি বলেছেন যে পর্যটন খাতে সিলেটকে আরো উন্নত করতে এবং বিশেষ করে প্রবাসীদের বাংলাদেশমুখী করতে উনি সিলেটকে একটি পর্যটন সিটি হিসাবে গড়ে তুলবেন। ধন্যবাদ সাদেক যুক্ত হবার জন্য। আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে মানুষের বিদেশ যাত্রা শুরু হয়েছে। বিএমইটি ছাড়পত্র নেওয়ার ক্ষেত্রেও ভোগান্তি কমেছে। তাই অ্যাপের মাধ্যমে কে কত ব্যবসা করছে সেটি না ভেবে দেশ কতটা লাভবান হচ্ছে সেটা দেখা উচিত। সকালে আইসিটি মন্ত্রণালয় এবং আমি প্রবাসী অ্যাপের মধ্যে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রবাসী কল্যাণমন্ত্রী। আমি প্রবাসী অ্যাপ আরও ব্যবহার উপযোগী করতে সহায়তা দেবে আইসিটি মন্ত্রণালয়। যুক্ত করা হবে নতুন নতুন সেবা। অ্যাপের মাধ্যমে প্রবাসীরা রেমিটেন্স পাঠানোর পাশাপাশি বিদেশে বসেই কমার্সে পণ্য কিনতে পারবেন। অ্যাপের সেবা পেতে 300 টাকা ফি দিতে হচ্ছে। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, এই অ্যাপে প্রবাসীর যে অর্থ ব্যয় হচ্ছে তার চেয়ে বেশি অর্থ খরচ করতে হয় টেবিলে টেবিলে। যে কোনো সেবা পেতে অর্থ ব্যয় করতে হবে, কারণ সরকার আর কোনো ভর্তুকি দেবে না বলেও জানান মন্ত্রী। রাবারের ডিঙি থেকে উদ্ধার হলো অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ। মঙ্গলবার আটলান্টিক মহাসাগর থেকে আরও 63 অভিবাসন প্রার্থীকে উদ্ধার করে স্পেন কোস্ট গার্ড। বিবৃতিতে জানায়, গ্র্যান্ড ক্যানেরিয়া দিকে দক্ষিণ পূর্বাঞ্চলে চিহ্নিত হয় একটি রাবারের নৌকা। কোস্টগার্ড সেখানে উদ্ধার করে আরোহীদের। প্রায় সবাই সাব সাহারা আফ্রিকার নাগরিক। আরগুইনেগিন পোর্টে তাদের আনা হলে দায়িত্ব নেয় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রস। স্প্যানিশ সরকারের হিসেবে চলতি বছরের প্রথম 6 মাসেই 6000-এর কাছাকাছি মানুষ পৌঁছেছেন দেশটির ভূখণ্ডে, যা 2022 সালের তুলনায় কমেছে 31.5%। গেল সপ্তাহে গ্রিস উপকূলে নৌকাডুবিতে 100-র কাছাকাছি মানুষের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ 500-র মতো অভিবাসন প্রার্থী, তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই কম, দাবি জাতিসংঘের। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।